ভাবতেই পারিনি আজ সকালে এত সুন্দর পাবো। ঘান্দ্রুক অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকে প্রথম আস্তানা, সুন্দর একটা গ্রাম বা পাহাড়ি শহর। শুভরাত্রি বন্ধুরা। শুভরাত্রি দিয়ে কোনো কিছু শুরু করা যায় না, কিন্তু করছি কারণ এখন সত্যিই রাত্রির। রয়েছি গান্দ্রুকে গুরুং হোমস্টেতে, গুরুং কটেজে নয়, গুরুং কটেজে আমরা জায়গা পাইনি, সে আরও ওপরে, এটা একটু নিচে, মানে মিডলে মোটামুটি ব্যবস্থা রয়েছে, খারাপ না। অ্যাটাচ বাথ নিলে 1400 টাকা পার হেড, আর যদি অ্যাটাচ বাথ না নেন, কমন বাথ নেন, তাহলে 1200 টাকা পার হেড, ওই ডিনার আর ব্রেকফাস্ট, এখানকার যা সিস্টেমটাই। তা সেটা বলার আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আর সারাদিন গতকাল থেকে আমরা কি করলাম এই ঘান্দ্রুকটুকু আসা পর্যন্ত, তার একটা সালতামামি বুনে দেওয়া। প্রথমত রক্সোল এক্সপ্রেসে এসছি, রাত্রির 11টায় ছেড়েছে, 29 তারিখে। এই রবীন্দ্র সেতু পেরোলেই মনে হয় বেড়াতে যাচ্ছি, সে আমতাই হোক বা অন্নপূর্ণা বেস ক্যাম্প। তারপর হাওড়া স্টেশন, মানে বেড়ানো শুরু হয়ে গেল। ভেতরে মানুষের ক্যালিডোস্কোপ, মনে উত্তেজনা। ফোর্ট প্লাজায় ডাল ভাত ছাড়া কিছুই পাওয়া গেল না। যদ্দূর জানি পুরো ট্রেক রুটে ডাল ভাতই নিত্যসঙ্গী হবে, তাই স্যান্ডউইচ দিয়েই ডিনার করলাম। আমার এবারের সঙ্গী মঙ্গল আর জয়ন্ত। প্রথমত রক্সোল এক্সপ্রেসে এসছি, রাত্রির 11টায় ছেড়েছে, 29 তারিখে। 30 তারিখে আসার কথা হচ্ছে দুপুর 2টোয়, তিনি এলেন 4:30, খুব ভালো কথা। তার ফলে হলো কি, রক্সোল থেকে বীরগঞ্জ আসা, টাকা এক্সচেঞ্জ করা, বাসের টিকিট করা, বাসে ওঠা, এবং মানে এত ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে গেল। আর সারাদিন প্রায় কিছুই খাওয়া নেই, ট্রেনে যেটুকু খেয়েছি যাই, এইটুকুই। তা ফলে হলো কি, যে এইরকম একটা ভিডিও করার আর কোনো সুযোগই পাইনি, বা কি করছি সেটা বলারও সুযোগ পাইনি। প্রথমত বলি, যেটা হচ্ছে যে আমরা ওখান থেকে একটা টাঙ্গা নিয়ে নিয়েছিলাম রক্সোল স্টেশন থেকে। এবার ছবি কি বলে দেখুন। এসে গেছি রক্সোল। আমাদের অভিযানের প্রথম পর্ব এখান থেকে শুরু হবে। রাস্তা থেকে বেরিয়ে ওখানে গাড়ি নিয়ে আমরা চলে যাব বীরগঞ্জ। সেখান থেকে আমরা যা আনুষঙ্গিক কাজকর্ম করার পর বাসের টিকিট কেটে আমরা আমাদের পোখরার দিকে রওনা হব। এটাই হচ্ছে আমাদের প্রথম পর্ব। এই হচ্ছে রক্সোল স্টেশন, এই আমাদের ট্রেন। এই যে রক্সোল স্টেশনে তেমন কোনো আকর্ষণ নেই। বাউন্ডারির বাইরে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে, ঠিক শুনেছেন, ঘোড়াও দাঁড়িয়ে। টাঙা আমাদের ধরলো না আমরাই টাঙা ধরলাম, বুঝতে না বুঝতেই হয়ে গেলাম ঘোর সবার। আমরা 200 টাকার করারে এখানে আমরা যাচ্ছি, বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। একটা গাড়ি খুব ছুটেছে, আমরা একটা গাড়িতে চড়েছি। এই তোমার নাম বাতাও। সোনুর একটা গাড়িতে আমরা চড়েছি। এই সামনে সোজা রাস্তা চলে গেছে বীরগঞ্জ। সেখানে আমরা একটু সামান্য কাজ, বর্ডারটা পেরিয়ে একটু কাজ সেরে আমরা একেবারে বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। স্টেশন এলাকা পেরিয়েই বাজার এলাকায় পড়লাম। লেভেল ক্রসিংয়ে ধাক্কাধাক্কি ভিড়। গেট ওঠার পরেও কেউ যেন আর নড়তেই চায় না। ইতিমধ্যে সন্ধে নেমে এসেছে, বাস পাওয়া যাবে কিনা এই নিয়ে বর্ডার পেরিয়ে আমরা নেপালে ঢুকে গেলাম। এটা হচ্ছে মৈত্রী সেতু, এটাকে বলে মৈত্রী সেতু। আর ওই সামনে দেখা যাচ্ছে নেপালের স্বাগতম তোরণ।
দেখো টানছে, এই হচ্ছে স্বাগত তোরণ পেরিয়ে চললাম। ফেরার সময় এখান থেকে স্টেশন হেঁটেই ফিরেছিলাম। এই তোরণ পেরিয়ে আমরা চলে এলাম। নেপালের কাস্টমস পেরিয়ে, চেকিং পেরিয়ে আমরা একটু দূরে এসে দাঁড়িয়েছি। এখানে অজস্র দোকান রয়েছে যারা এক্সচেঞ্জ করে, মানি এক্সচেঞ্জ করে। আমাদের ঘোড়াওয়ালায় এক জায়গায় নিয়ে এসছে, ওখানে নাকি 1.6ই পাওয়া যাবে। গেছে আমার সঙ্গীরা, জয়ন্ত আর কি বলে মঙ্গল, ওরা গেছে। এই প্রসঙ্গে বলে রাখি, এইসব ছোটোখাটো দোকানগুলোয় আপনার কাছ থেকে কমিশন নেবেই নেবে, তারপর যে নিয়ে আসছে তারও কিছুটা ভাগ থাকে। সুতরাং যদি সকাল সকাল আসেন, কারো কোনো কথা শুনবেন না। ঘণ্টাঘরের কাছে এসে প্রতিষ্ঠিত দোকান থেকেই মানি এক্সচেঞ্জ করবেন। ভারতীয় 100 টাকায় 160 টাকা নেপালি মুদ্রা। আর যদি আমাদের মতো হাতে সময় না থাকে, তাহলে কেবলমাত্র বাস ভাড়া আর খাওয়ার জন্য কিছু টাকা এক্সচেঞ্জ করে সোজা পোখরায় গিয়ে বাকি টাকা এক্সচেঞ্জ করবেন। ওখানে সমস্ত এক্সচেঞ্জের দোকানেই 160 টাকা করে পাবেন। এমনকি কেনাকাটা করার সময়ও ওই রেট পাবেন। গুজবে কান দেবেন না, পাহাড়েও এক্সচেঞ্জ হয়, তবে সেটা 1.5 বা 1.55 এই রেটে। আমিও অপেক্ষা করছি, আর এই ঘোড়াও অপেক্ষা করছে। ওরা গেছে সিম কার্ড নিতে। এখানে দু রকমের সিম চলে, এনসেল আর এনটিসি বা নমস্তে। রুরাল এলাকায় এই নমস্তেটাই মোটামুটি কাজ করে। 100 টাকায় সিমের দাম, তারপরে যা রিচার্জ করবেন তাই। তবে ইন্টারনেট সবসময় যে খুব ভালো পাবেন তা কিন্তু না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে সমস্ত হোমস্টেতে আপনারা থাকবেন প্রত্যেকটা জায়গাতেই ওয়াইফাই ফ্রি, কারণ প্যাকেজের সঙ্গেই ওটা এখন ওরা ধরে নিয়েছে। না, এখানে একটু ব্রেক আছে। টাঙ্গাটা এত বেশি রাস্তায় লেট হয়েছে, মানে জ্যাম হয়েছে, তারপরে আমাদের টাকা এক্সচেঞ্জ, তারপরে সিম কার্ড নেওয়া, এইসব ব্যাপারে এত সময় নষ্ট হয়েছে। তারপরে অনেকটা সময় গেল, প্রায় 45 মিনিট গেল হচ্ছে নেপালে এসে চেকিংয়ে। কিছুই চেকিং হচ্ছে না, কিন্তু গাড়ি একদম সাংঘাতিক ভরে গিয়ে একবারে 3-4টে লাইন হয়ে, তার মধ্যে ঘোড়া, তার মধ্যে অটো, তার মধ্যে টোটো, তার মধ্যে 4 চাকা, সে একটা কেলেঙ্কারি অবস্থা করে বড় রাস্তায় যখন পড়লাম, বড় রাস্তা ফাঁকা, কিন্তু তাতে কি হবে, সমস্ত সময়টাই তো ওখানে চলে গেল। যাই হোক, খানিকটা আসার পরে যেখানে আমরা সিম কার্ড নিচ্ছি, সেইখানে আমাদের ঘোড়াওয়ালা সোনু বলল যে আমাকে যদি আপনারা একটু ছেড়ে দেন, আমি আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি, নইলে বর্ডার বন্ধ হয়ে যাবে, আমি ঘোড়া নিয়ে ওপারে যেতে পারবো না। একটা সমস্যা বটে। তখন আমরা বললাম কী ব্যবস্থা করবে, বলে যে আমি টোটো করে দিচ্ছি, আপনাকে এক্সট্রা কিছু দিতে হবে না, আপনি এই 200 টাকাই দেবেন। সেখান থেকে আমরা টোটো আরোহী হয়ে বাসপার্ক পৌঁছলাম। বীরগঞ্জ বাস পার্কে পৌঁছে গেছি। বৃষ্টি পড়ছে, বাসের টিকিটের হাল খুব খারাপ, সে তো স্বাভাবিকই, কারণ কথা হচ্ছে এখন 6:30 বেজে গেছে। তা টিকিট পেলাম পেছনের সিট, আর তো তাছাড়া তো উপায়ও নেই দেখছি। তা 1000 টাকা করে নিল, মানে এনপিআর। আমরা বাসে যাব, 8টা নাগাদ ছাড়বে, ওই 8:30 লাগে ছাড়তে। ততক্ষণে আমরা কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করছি। একটা উপদেশ দিচ্ছি, কখনো এখানকার অন্তত এসি বাসের পেছনের সিটে বসবেন না। 1200 টাকা করে টিকিট, কিন্তু আমাদের 1000 টাকা করে নিয়েছে, যেহেতু পেছনের সিট, কিন্তু নরক যন্ত্রণা। প্রথমত হাঁটু সেট করবে না, সামনের লোক আপনার কাত হতে হতে শুতে শুতে আপনার কোলে, মানে, আর তারপরে আপনি তো হেলান দিতে পারছেন না, মাথা অদ্ভুত একটা জায়গায় রাখতে হচ্ছে আপনাকে, ফলে সারা রাত একটা নরক যন্ত্রণা। আমাদের বাস এখনও আসেনি, তাই কিছুটা গল্পগুজব করে নেওয়া যাক। একটা জায়গা থেকে আমরা রুটি আর ওই আলু মটরের তরকারি, একটু আচার খেয়ে নিলাম। একটু চা করছে প্রাণটা, কিন্তু কোথায় যে পাওয়া যাবে বোঝা যাচ্ছে না। আসলে অন্ধকার হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ঠিক বাইরে না গেলে কোনো কিছুই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এই বাস স্ট্যান্ডের মধ্যেও অনেক দোকান আছে, কিন্তু সব কিছু খোলা নেই, 2-1টা খোলা আছে। তা যাই হোক, দেখি
এদিকে একটা ল্যাট্রিন আছে বটে, তা ফর ইউর ইনফরমেশান ল্যাট্রিনটা মেনটেনেন্স ভালো না, কিন্তু উপায়ও নেই, এখানে আসতে গেলে আপনাকে একবার যেতেই হবে। ওখানে 10 টাকা করে নিল পার হেড। বাস আমাদের নামিয়ে দিল পৃথ্বী চকের কাছাকাছি একটা জায়গায়। এগুলো প্রাইভেট বাস, এইসব জায়গায় নামায়, ওই জায়গায় যায় না। তবে এখানে প্রচুর ট্যাক্সি আছে, ট্যাক্সি এখান থেকে নিয়ে আমরা ফেয়ারলেকের সামনে কোনো হোটেলে চলে যাব। তা এখন বাজে হচ্ছে 4:25, আর হয়তো একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাব, গিয়ে একটা হোটেল নেব। তখনও বৃষ্টি মেজাজ ধরে রেখেছে। বিদেশে এসেছি, কিন্তু বিদেশ মনেই হচ্ছে না। 500 টাকার ট্যাক্সিতে চলেছি, লেক রোডের কাছাকাছি কোনো একটা হোটেলে থাকবে। পৃথ্বী চকে নেমে আমরা চা খেয়ে একটা গাড়ি নিয়ে লেক সাইডে যাচ্ছি একটা হোটেলে। একেবারে লেক সাইডের হোটেল না পেলেও চলবে, কারণ আমরা ঘন্টা চারেকের জন্য থাকবো ওখানে, একটু ফ্রেশ হব, তারপরেই বেরিয়ে যাব। ফলে আমরা খুব ভালো হোটেল নেওয়ার চেষ্টা করছি না, ভালো হলে ভালোই, দেখা যাক কত টাকার মধ্যে কি পাওয়া যায়। আমরা ফেওয়া লেকের সামনের হোটেলে যাইনি, কারণ কথা হচ্ছে ওখানে থাকবো তো মাত্র 2-3 ঘন্টা, আর সেখানে অত টাকা ভাড়া দিয়ে যাবো কেন, এরা তো 1 পয়সা কমাবে না। একটা প্রায় কাছাকাছি একটা গলির মধ্যে একটা হোটেলে ছিলাম, হোটেলের নাম হচ্ছে আস্থা। সেখানে আমাদের ভাড়া নিয়েছিল নেপালি মুদ্রায় হচ্ছে 1400 টাকা ওইটুকু সময়ের জন্য। এই হচ্ছে লেক রোড বা লেক ভিউ রোড। আমাদের হোটেল এই গলিতে। হোটেলের ছাদ থেকে পোখরার স্কাইলাইনটা একবার দেখুন। তারপরে ফ্রেশ হয়ে আমরা হাঁটতেই গেলাম ট্যুরিস্ট সেন্টারে, যেখান থেকে আমাদের পারমিটটা জোগাড় করতে হবে, এবং সেখান থেকেই যারা বিদেশি আছে তাদের ভিসা এক্সটেন্ড করা বা ইত্যাদি ভিসা সংক্রান্ত কাজও ওখানেই হচ্ছে দেখলাম। অত্যন্ত অমায়িক ব্যবহার ওদের। আমরা হাঁটতে প্রায় 30 মিনিট মতো লেগেছিল। 1 কিলোমিটার 600 মিটার, মানে 1.5 কিলোমিটার মতো আমাদের বড় রাস্তা থেকে হাঁটা। লোকে গাড়ি করেই যায়, আমরা হেঁটেই গেছিলাম। আসার সময় হেঁটে এসেছি। জানি না তাতে সময়টা নষ্ট করেছি কিনা, কারণ প্রথাটাই হচ্ছে এরকম যে ব্রেকফাস্ট করে সমস্ত ব্যাগেজ নিয়েই একবারে পারমিট অফিসে চলে যাওয়া, তারপর পারমিট অফিস থেকে বাংলুং বাস স্টপে এসে বাস ধরে চলে আসা হচ্ছে গামরুকে। এখন বাজে 8:35। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে, যেখান থেকে পারমিট দেওয়া হয় সেই দিকে। তা রাস্তা ধরে হাঁটছি, এখানে যাকে জিজ্ঞেস করছি সেই বলছে কাল লেলো। যাই হাঁটি, এখনও তো টাইম আছে, 10টায় খুলবে অফিস। পোখরার তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি। গুগলের নির্দেশ মতো আমরা হাঁটছি, একটু আধটু জিজ্ঞাসাবাদও করছি। তবে সকলেই ব্যাপারটা বেশ জানে, আর দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিচ্ছে কোন রাস্তায় যেতে হবে। রাস্তাতেই এক স্টুডিও পাওয়া গেল, ছবি তোলা পর্ব চলল। যদিও টুরিস্ট অফিসের কাছেই কিন্তু ছবি তোলার ব্যবস্থা আছে। এবিসির পারমিশন পাওয়ার জন্য 2 কপি ছবি, আর ভারতীয়দের জন্য ভোটার বা আধার কার্ড হলেই চলবে, পাসপোর্টও চলবে, সঙ্গে নেপালি মুদ্রায় 1000 টাকা। আমরা প্রায় এসে গেছি। এই যে মাঝখানের গাছটা, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। এরপর ডান দিকে সামান্য হাঁটা। গাড়িতে এলে 300-400 টাকা নেপালি মুদ্রায় এখানে পৌঁছে দেবে। এই বোর্ডগুলিকে মনে রাখুন, টুকে রাখুন, আর একটু ভালো করে দেখে নিন। এই ফিলিপিনোর ঠিক উল্টো দিকে, এটা রাষ্ট্রীয় ব্যাংক মোড় বলে এই জায়গাটার নাম। চলুন ভেতরে ঢুকি। বেশ আগেই এসে পড়েছি। ভেতরে বড়সড় লবি, এখানেই রিসেপশন। পরিষ্কারের কাজ চলছে। জানি না পারমিট পাবো কিনা, কারণ আজ এই 31 তারিখ বিকেল পর্যন্ত সরকারিভাবে
এবিসি রুট বন্ধ, বরফ পড়ছে। ঠিক 10টায় কাজ শুরু হলো, আর 10টা 15তেই আমরা পারমিট পেয়ে গেলাম, সঙ্গে 2টি প্রয়োজনীয় ফোল্ডার। অন্নপূর্ণা বেস ক্যাম্পের পেয়ে গেছি পারমিশন পেয়ে গেছি। এই যে এবিসির পারমিশন পেয়ে গেছি। এবার যদি ঘান্দ্রুকে দেখি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমাদের জয়যাত্রা শুরু হয়ে যাবে কাল থেকেই। থ্যাংক ইউ নেপাল গভর্নমেন্ট, থ্যাংক ইউ ট্যুরিজম, থ্যাংক ইউ। মাত্র 15 মিনিট লেগেছে আমাদের পারমিশনটা পেতে, কিন্তু একটা ওয়ার্নিংও দিয়ে দিয়েছে যে যদি রাস্তা না খোলে তাহলে চলে আসতে হবে, অন্য কোনো বাঁকা পথে যাওয়ার কোনো চেষ্টা করলে চলবে না। আর কি কি লাগবে সেটা বলি, আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা পেলেই হয়ে যাবে, খুব ইজি প্রসেস। ঠিক 10টায় এরা কাজ শুরু করেছে, 10টা 15 আমরা পেয়ে গেছি। 1000 টাকা করে লাগছে, মানে নেপালি টাকা 1000 টাকা। এই হচ্ছে গল্প। যথেষ্ট আলসেমি করে আমরা 12টা 10-এ হোটেল থেকে বেরোচ্ছি। এখান থেকে গাড়ি নেবো, নিয়ে যাব বাস স্ট্যান্ড থেকে জানি না কোথাকার বাস পাবো। যদি পুরোটা ঘান্ডুক পর্যন্ত বাস পাই তাহলে তো মিটেই গেল, আর যদি না পাই নয়াপুর পর্যন্ত বাস, সেখানে আবার শেয়ার। এইভাবে গিয়ে আমরা ঘান্ডুক পৌঁছে আবার কথা হবে। আর মাঝখানে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবো, আপনারাই তো আমার পরিবার, আপনাদের সঙ্গে শেয়ার করব না আমার অভিজ্ঞতার কথা। বৃষ্টির মধ্যেই বাস স্ট্যান্ডে পৌঁছতে তেমন সময় লাগলো না। পকেট থেকে 500 টাকা খসেও গেল। বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ডে এসে কি হলো না, 12টা 50-এর বাস। আমরা 3 জন, আর বোধহয় 1 জন যাত্রী হলো। বললো যে না, যাত্রী হচ্ছে না, এই বাস যাবে না, নেক্সট বাস 2টোয়। পেছনে নেক্সট বাস আসলো, আমরা বসে আসি, 2টোয় যাবে। তারপরে ভাবলাম যে এক কাজ করি, বাসের জন্য অপেক্ষা না করে একটু দেখি না জিপ কত নেয় 3 জনের জন্য। তা মোটামুটি 4,000 টাকা চাইলো। যাব বলে মনস্থিরও করলাম, কিন্তু বাসের যে ড্রাইভার ছিল সে বললো কেন যাবেন, এই তো অমুক তমুক। তারপর বললাম সত্যিই তো এটা একটা বাজেট ট্যুর, ওপরে গিয়ে অনেক বেশি টাকা খরচা হয়ে যাবে, ফলে আমরা বাসেই এলাম এবং সেই ভুলটা করে ফেললাম। বাস স্ট্যান্ড ছেড়ে বাস চললো বটে, কিন্তু শহর আর সে ছাড়তে চায় না। দাঁড়াতে শেষ তক প্রায় 2:30 নাগাদ সত্যি সে পোখরা ছেড়ে রওনা হলো। রাস্তা ভালো, নদী, পাহাড়, গাছপালার দেখা পেলাম শহর ছাড়তে। চলুন এবার রাস্তা, পাহাড়, ঘরবাড়ি আর মেঘেদের খেলা দেখতে দেখতে এগিয়ে যাই। শান্তি শান্তি, পাহাড়ে উঠে গেছে। এর মধ্যে মেঘেরাও জুটে গেল গাছেদের সঙ্গে দোস্তি করতে। জায়গাটার নাম লুমলে। এখানে কফির চাষ হয়। বেশ একটা গঞ্জ এসে হাজির হলো।
লোকজন ওঠানামা করলো। এরকম প্রায় চলছে। এ তো দেখছি বেশ বড়সড় ব্যাপার। বাড়ি ঘর, বাজার, দোকান, নাম ঠিক জানি না, বোর্ডেও দেখতে পাচ্ছি না। মনে হয় ধিকুর পোখারি হবে। নয়াপুল আরেকটু পরে। একটা চোখ জুড়ানো দৃশ্যের পাশে বাস দাঁড়িয়ে গেল। একটি ছেলে রাস্তায় বাইক রেখে তেল কিনতে গিয়েছিল, তার জন্য। আহা, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি। না না, বাংলা নয়, নেপালে। সাবধানে সাবধানে। আলো কমছে, মেঘে ঢাকছে। আমাদের মনে শঙ্কাও বাড়ছে, অন্ধকারে পৌঁছবো নাকি গান্দ্রুক। এরপর এইরকম রাস্তা, বাস না নৌকো, কি যে চলে যাচ্ছি। বাসে আসার ফলে আমাদের বাসে ভাড়া নিল ১,৫০০ টাকা, মানে ৫০০ করে। সবই কিন্তু আমি বলছি নেপালি মুদ্রায়। আরামদায়ক সিট পেয়েছি, প্রত্যেক সিটেই পাশে ব্যাগ রেখে বসতে পেরেছি। সেই বাসটি হচ্ছে মালবাহী বাস বলা যায়, প্রথম দিকে বোঝা যায়নি। তারপরে এই বাজার থেকে মাল তুলছে, ওই বাজারে দিচ্ছে, ওই বাজার থেকে মাল তুলছে, সেই বাড়িতে ফেলছে, সেই বাড়ির থেকে মাল তুলছে, আবার একটা বাজারে দিচ্ছে বা কারোর বাড়িতে দিচ্ছে। পুরো পার্সেল ভ্যান এইভাবে চলতে লাগলো। কোথাও ৪৫ মিনিট, কোথাও আধ ঘন্টা। এইভাবে দাঁড়াতে 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 নয়াপুলে যখন এসেছিল তখনও কিন্তু একটা ভদ্রস্থ সময় ছিল, কারণ নয়াপুল থেকে এখানে আসতে আর ১ ঘন্টা লাগতো, তা নয়। নয়াপুলে ১ ঘন্টা দাঁড়িয়ে আলুর বস্তা থেকে শুরু করে সমস্ত সাংসারিক বিষয়বস্তু যা দোকানে বিক্রি হয় সেইগুলো ওখানে তুলল। সেই সমস্ত দিয়ে দোকানে দোকানে দিতে দিতে এলো। ততক্ষণে এমনি তো মেঘলা, প্রচণ্ড বৃষ্টি, ঠান্ডা লাগছে, আর কিন্তু ঝুপ করে অন্ধকার নেমে গেল। আর ওই যে বলছিলাম আগে, ৮ কিলোমিটারের আগের থেকে রাস্তা একদম নারকীয়। এইভাবে এখানে এসে যখন পৌঁছলাম তখন বাজে 6:45। বুঝতে পারছেন, পাহাড়ে 6:45। আর এই ঘান্দ্রুকের মতো জায়গায়, যেখানে আমাকে হোটেলে আসতেই, যেখানে বাস দাঁড়াচ্ছে, এখন একটা বাস আড্ডা মতো করেছে বড়, যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে আমাদের ওই পাথরের সিঁড়ি বেয়ে উঠে যে কোনো হোটেলে যেতে হবে। অন্ধকার, কিভাবে যাব? সে টর্চ জ্বালিয়ে কোনো ক্রমে ওই গুরুঙে পৌঁছানোর চেষ্টা করলাম। মাঝামাঝি একটা জায়গায় এসে কিছু বাঙালি ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। তারা বলল যে তাদের হোটেলে জায়গা আছে, সেটাও গুরুং, ওই যে বললাম গুরুং হোমস্টে। তা আমরা গেলাম, গিয়ে দেখলাম যে অ্যাটাচ বাথ পাওয়া গেল না। ৬ জন লোক, একটা ছোট্ট বাথরুম, সকালবেলা তো একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। যাই হোক, দেখলাম এই হোটেলই নিচে রয়েছে অ্যাটাচ বাথওয়ালা একটা ঘর। বিভিন্ন ঘর রয়েছে, এদিকে ঘর, এদিকে ঘর, পাশে ঘর। আমাদের ঘর হচ্ছে এইটা, 3 বেডেড রুম, ভালো, বাথরুম পরিষ্কার সুন্দর, খুবই ভালো। এই আমাদের ঘর বিছানা। রাতের উপাদেয় চিকেন থালি। এই হচ্ছে গল্প। আজকের এই এপিসোড এখানেই শেষ করতে হবে। আবার কালকে কপালে কি থাকে জানি না, মোটামুটি ঠিক করেছি যদি বৃষ্টি হয় কালকে বেরোবো না।
পরশুদিন বেরোবো, কারণ পরশুদিন ওয়েদার ভালো হবেই, এরকম একটা কথা চলছে আর কি পাহাড়ের মানুষদের মুখে। কিন্তু শেষ হয়ে হইল না শেষ। পরের দিন দরজা খুলেই এক আশ্চর্য সকালের সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। মেঘের সাম্রাজ্যে মাথা তুলে দৃশ্যমান অন্নপূর্ণা 1, মৎস্যপুচ্ছারে আরও কত হিমবন্ত পাহাড়। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. গুড মর্নিং বন্ধুরা। ভাবতেই পারিনি আজ সকালে এত সুন্দর পাবো। এখন যখন আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তটায় মেঘে ঢেকে গেছে, কিন্তু এর আগের যে ছবিগুলো দেখালাম আর একটু পরেই দেখাবো, এত 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 ভালোভাবে দেখেছি। তখন আলো একটু কম ছিল, সূর্য এইভাবে আসেনি। অপূর্ব সুন্দর, অপূর্ব ঘান্দ্রুক, অপূর্ব অপূর্ব। ধীরে ধীরে উদিত সূর্যের রং লাগছে মৎস্যপুচ্ছারে আর অন্নপূর্ণার গায়ে। নতুন আলোয় জেগে উঠল ঘান্দ্রুক। আজ আমরা ট্রেক শুরু করব, যাব চোমরং। সে গল্প পরের পর্বে। আপাতত এখানেই শেষ করলাম। এই ভিডিওটা যদি মনে করেন যে ইনফরমেটিভ, খুব ভালো লাগার কিছু এর মধ্যে নেই, ইনফরমেটিভ মানে ইনফরমেশনই ভর্তি রয়েছে, তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, বেড়াতে থাকবেন। ধন্যবাদ। ঘান্দ্রুক থেকে আমরা চলেছি চোমরংয়ের দিকে। এই সরু রাস্তা দিয়ে আপাতত নামা আছে।